পদত্যাগের পেছনে ষড়যন্ত্রকারীর মুখোশ খুললেন শেখ হাসিনা। ফখরুল বললেন নির্বাচনে দাঁড়াতে পারেন বেগম জিয়া। ডক্টর ইউনূসের এক মন্তব্যে আবারও আলোচনায় সেভেন সিস্টার্স। ভারতের কাছে এই অঞ্চলগুলো কেন এত স্পর্শকাতর? মার্কিন সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করল সিরিয়া। সাধারণ মানুষের ওপর বর্বর হামলায় মদদের অভিযোগ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন বলে মনে করছেন ভারতে পলাতক বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বক্তব্য প্রকাশ করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। নিজের মতামতের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মনোবল অটুট রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। জানিয়েছেন দেশে ফিরবেন শীঘ্রই। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নীরবই ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দলের নেতাকর্মীদের কেউ পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে। দিশাহীন আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল ঠিক রাখতে নিয়মিত সাক্ষাৎকার আর বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার এক সময় দেয়া বক্তব্যে কর্মীদের সাহসের বদলে বাড়িয়েছে মনোপীড়া, ডালপালা মেলেছে নানা গুজব গুঞ্জনের। আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। এমন ঘোলাটে এক পরিস্থিতিতে প্রায় এক সপ্তাহ নীরব থাকার পর মুখ খুলেছেন শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে তিনি ব্যাখ্যা করেছেন পদত্যাগের প্রেক্ষাপট। বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিলে ক্ষমতায় থাকতে পারতেন। এই ধরনের বিদেশি শক্তি যেন প্রভাব বিস্তার না করতে পারে, সেজন্য সদ্য গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন তিনি। 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা এক শ্বেতাঙ্গের কাছ থেকে একটি প্রস্তাব পাওয়ার দাবি করেন। 2023 সালের 21 জুন বলেছিলেন, প্রস্তাব মতো বিমান ঘাঁটি করার অনুমতি দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই। নির্বাচন যখন সময় মতো হবে তখন হবে। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের প্রতিবাদ কর্মসূচিতে হামলায় লাশের মিছিল আর সহ্য করতে পারছিলেন না। তার দাবি, এই সিদ্ধান্ত না নিলে আরও লাশ পড়ত, সম্পদ ধ্বংস হতো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বার্তায় শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। দাবি করেন, নিজে হেরে বাংলাদেশের জনগণকে জিতিয়ে গেছেন। জনগণের সমর্থনে ক্ষমতায় থাকলেও তারা যখন চায়নি, তখন নিজে থেকে সরে যাবার দাবিও করেন তিনি। দেশে থাকা নেতাকর্মীদের মনোবল না হারানোর অভয় দিয়ে বলেছেন, আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনার অন্য কোনো দেশে আশ্রয়ের ইতিবাচক সাড়া না মেলায় আপাতত সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের সূত্র উল্লেখ করে স্থানীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এ জানানো হয়েছে, ভারতে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী হিসেবে থাকতে পারবেন না শেখ হাসিনা। তাকে থাকতে হবে ভিসার অনুমোদন প্রক্রিয়া মেনে। আপাতত তাকে নয়াদিল্লির কাছেই কোনো সেফ হাউসে রাখার ব্যবস্থা করেছে ভারত সরকার। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারলে ভারতের সঙ্গে গড়ে তুলবেন ভালো সম্পর্ক। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকারে এমনটি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুলের বিশ্বাস, সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করবে না। তার মতে, সম্প্রতি শেখ হাসিনার পতনের জন্য যে আন্দোলন হয়েছে, সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতা নেই। শেখ হাসিনা পদত্যাগ করেননি, সজীব ওয়াজেদ জয়ের এমন দাবি সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটি কোনো জবরদস্তি ছিল না, বিপ্লব ছিল। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময় দেশে নির্বাচনী কাঠামো কার্যত ভেঙে পড়ায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে। Khaleda Jia's, she is very sick. Still, she is in the hospital. You know, she is suffering from multidisciplinary diseases, and we are telling that our treatment was not going well in this country, and we several times we requested the judiciary as well as the government to send her abroad, but she was not sent. Now she is in a position that the doctors are having conferences, and they have opined that at present, at this moment, she is not fit to travel in it. So we'll have to wait for a few more time for take her outside the country. And if she is physically fit, definitely she will contest the election.
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যে আবারও আলোচনায় ভারতের জন্য বরাবরই অস্বস্তিকর বিষয় সেভেন সিস্টার্স। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে কেন এই অস্বস্তি, কেন এই অঞ্চলগুলো ভূ রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করে, বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভারতের উত্তর পূর্ব প্রান্তের রহস্যে ঘেরা 7টি রাজ্য, যাদের একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারত তো বটেই, প্রতিবেশী দেশগুলোতেও এই 7টি রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের জেরে এখন আবারও আলোচনায় এই সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাঁটতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 1972 সালে। সে বছর ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতি প্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এই 7টি রাজ্যের উপরে তিনি একটি বইও লেখেন, যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স। মূলত এরপরই এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয়। এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না। স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। ফলে গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে সেটি বিশ্ববাসীর নজরে আসে। এই 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত, কিন্তু এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন কোনো সুফল নিয়ে আসতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিক থেকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের এক সংবাদ মাধ্যমে তার এমন আশঙ্কা প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই সেভেন সিস্টার্স। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থে উপলক্ষ হিসেবে ব্যবহৃত হয়ে যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে দেশটির সরকারকে সচেষ্ট থাকতে হবে। কেননা এ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় বয়ে আনতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই প্রতিটি পদক্ষেপ নিতে হবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 10 মাসের টানা বর্বরতার যেন রেশ টানার কেউ নেই। এবার একদিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী। গোলাবর্ষণ করা হয়েছে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুলে। হামলায় বিরতি তো দূরের কথা, এবার দক্ষিণ গাজার বেশ কয়েকটি অঞ্চল খালি করার নোটিশ জারি করেছে ইসরায়েলি সেনারা। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। গাজার উত্তরাঞ্চলের আল তাবিন স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় নারী ও শিশুসহ অন্তত 100 জনেরও বেশি মানুষ মারা গেছে। পরপর 3টি বোমা হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক মরদেহ। ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে ইসরায়েলের উত্তেজনার মধ্যেই গাজায় এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
ওদিকে দক্ষিণ গাজার কিছু অঞ্চল থেকে আবারও ফিলিস্তিনিদের স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে খান ইউনিসে অভিযানও জোরদার করেছে দখলদার বাহিনী। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরেও তুমুল লড়াই অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে আল আইন শিবিরেও অভিযানের সময় এক ব্যক্তিকে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত ৩৯,৭৯০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯২,০০০-এরও বেশি মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার দিকে বিশ্ববাসীর নজর রাখছে জানিয়ে কোনো পক্ষের যুদ্ধক্ষেত্র জর্ডান হবে না বলে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় তাদের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেয়া হবে না বলে জানায় তারা। ইফাত জাহান, বাংলাভিশন। দখলদার মার্কিন সেনাদের অবিলম্বে প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছে সিরিয়া। মার্কিন সেনাদের বিরুদ্ধে নিরপরাধ জনগণকে হত্যার জন্য বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগ তুলে বিবৃতিও দিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, মার্কিন সেনা উপস্থিতি সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজ ভূখণ্ড থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেছে সিরিয়া। সিরিয়ায় মার্কিন সেনাদের দখলদারিকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা। শনিবার দেশটির পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনাদের সমর্থনে সম্প্রতি পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর বিচ্ছিন্নতাবাদীরা। সেসব হামলায় নারী, শিশুসহ অনেক বেসামরিক মানুষ হতাহত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বিভিন্ন গ্রামে পরিবার পরিজন নিয়ে কোনো মতে বেঁচে থাকা নিরস্ত্র মানুষের ওপর মার্কিন বিমানের সহায়তায় হামলা চালায় এসডিএফ। এ ধরনের হামলাকে বর্বরোচিত বলে আখ্যা দেয় তারা। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়, পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের সাধারণ মানুষের বিরুদ্ধে এইসব হামলা অমানবিক ও অনৈতিক। পর্যাপ্ত খাদ্য, এমনকি খাবার পানির সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের। এর মধ্য দিয়ে সম্মিলিতভাবে নিপীড়িত হচ্ছে ওই অঞ্চলের মানুষ। মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি তাদের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেবল প্রলম্বিতই করছে। যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়ে সিরিয়া বিরোধী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না বলে জানিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রকে এ ধরনের চর্চা থেকে সরে এসে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তারা। সিরিয়ার মানুষ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে না। তাদের সেই অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রকে সম্মান জানানোরও আহ্বান জানানো হয়। হিজল জোবায়ের, বাংলাভিশন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো অভিযোগ করেছেন, ড্রোন হামলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। দাবি করেছেন, পাল্টা হামলা ভূপাতিত হয়েছে ইউক্রেনের ডজন খানেক ড্রোন। যদিও ইউক্রেন বলছে, দখলদার রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলাকালে সেনাদের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এমন অভিযোগ তুলছে বেলারুশ। হিজল জোবায়েরের আরেকটি রিপোর্ট। এবারে ইউক্রেনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোর গুরুতর অভিযোগ তুলেছে বেলারুশ। শনিবার রাজধানী মিন্স্কে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, শুক্রবার রাতে ইউক্রেনের ডজন খানেক ড্রোন বেলারুশের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় আকাশ প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ পূর্বাঞ্চলীয় বেলারুশ রাশিয়া সীমান্ত এলাকায় সতর্কতা জারি করে ড্রোনগুলো ভূপাতিত করে বলে জানান লুকাশেঙ্কো। সেগুলোর ধ্বংসাবশেষ উদ্ধারে অভিযান চলছে। হামলার উদ্দেশ্যে এসব ড্রোন অনুপ্রবেশ করে বলে দাবি বেলারুশ প্রেসিডেন্টের। ইউক্রেন এর আগেও আকাশসীমা লঙ্ঘন করেছে উল্লেখ করে লুকাশেঙ্কো এসবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্কতা জানান। তিনি আরও জানান, এদিন রাডারে আরও বেশ কিছু ড্রোন শনাক্ত করা হয়। সেগুলো শুরুতে রাশিয়ার স্মোলেন্স্ক শহরের দিকে যাচ্ছিল, পরে গতিপথ বদলে ইয়ারোস্লাভের দিকে যায়। ক্রেমলিনকে এ ব্যাপারে সতর্কতা জানায় মিন্স্ক। আকাশসীমা লঙ্ঘন করে হামলার চেষ্টা চালানোর বিষয়ে মিত্রদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এরই মাঝে গোমেল ও মজির সীমান্তে সেনাদের অবস্থান শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন লুকাশেঙ্কো। ক্ষেপণাস্ত্র ও বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে সেসব এলাকায়। অন্যদিকে ইউক্রেনের কাউন্টারিং ডিসইনফরমেশন সেন্টারের প্রধানের দাবি,
মূল যুদ্ধ থেকে চোখ ফেরাতেই এমন অভিযোগ তুলছে বেলারুশ। এর অজুহাতে সীমান্তে সেনা অবস্থান জোরালো করছে তারা। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ 3টি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এক জনমত জরিপে উইসকনসিন, পেনসিলভেনিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে এগিয়ে আছেন কমলা। নভেম্বরে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই জরিপ চালায় নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। 5 থেকে 9 আগস্ট পর্যন্ত জরিপে অংশ নিয়েছিলেন 1973 জন। শনিবার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে ওই 3 অঙ্গরাজ্যে ট্রাম্পের তুলনায় কমলা 4 পয়েন্টে এগিয়ে আছেন। কমলা যেখানে 50 পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্পের পয়েন্ট ছিল 46। নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা দৌড় থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথম 3 অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হলো। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান এই 3 অঙ্গরাজ্যের ভোটের ফলাফলের ওপর। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।